আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ৩টা লেকচারের মধ্য দিয়ে আমরা বেনজিনের প্রায় অনেকটুকু অংশই কভার করছি এবং আমরা এইটুকু পর্যন্ত জানছি যে বেনজিন কতভাবে উপস্থাপন করা যায় কিংবা কতভাবে বেনজিন প্রস্তুত করা যায়। তো আজকের ভিডিও থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি যে বেনজিনের বিক্রিয়াসমূহ নিয়ে, এবং এই বেনজিনের বিক্রিয়াগুলা হচ্ছে এই অ্যারোমেটিক অংশের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বা সবথেকে গুরুত্বপূর্ণ টপিক। এটা সিকিউ এর জন্য, অ্যারোমেটিকের জন্য 100% ইম্পর্ট্যান্ট। এই বেনজিনের সকল ধরনের বিক্রিয়াগুলো, সকল ধরনের না, আসলে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন কনসেপ্টটা শুরু করা যাক। তো বেনজিনের আমরা জানি 4টা ধরনের বিক্রিয়া হচ্ছে। এই যে বেনজিনের ক্ষেত্রে 4 ধরনের বিক্রিয়া হচ্ছে। এই 4 ধরনের বিক্রিয়ার মধ্যে একটা আছে হাইড্রোজেন বলতেছে সংযোজন বিক্রিয়া। সেটা হতে পারে হ্যালোজেন সংযোজন, সেটা হতে পারে হাইড্রোজেন সংযোজন, সেটা হতে পারে ওজোন সংযোজন। ঠিক আছে, এই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। ফ্রি রেডিক্যাল কি সেটা আমরা একটু পরে বুঝতে পারবো ইনশাল্লাহ, কিংবা মুক্তমূলকভাবে হয়। আচ্ছা, তারপর হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন বিভিন্ন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবং এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলোই আমাদের সিকিউতে কিংবা সৃজনশীলে সব থেকে বেশি আসে। অর্থাৎ আগের ভিডিওতে যেমন আমরা দেখেছিলাম যে কয়েকটা বিক্রিয়া যেগুলো সাধারণত উদ্দীপকে উল্লেখ করা থাকে এবং সেগুলো দেখে আমাদের আইডেন্টিফাই করতে হয় যে সিকিউটা কীভাবে অ্যান্সার করব, এবং আজকের এই টপিকটার মধ্যে যে প্রতিস্থাপন অংশটা আছে, অর্থাৎ প্রতিস্থাপন যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা মূলত আমাদেরকে সিকিউতে রিটেনলি লিখতে হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বেনজিনের ক্ষেত্রে, এবং যদি এইচএসসি পরীক্ষায় অ্যারোমেটিক থেকে একটা প্রশ্ন আসে তাহলে এই বিক্রিয়াগুলো থেকেই একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো তাছাড়াও বেনজিন সাধারণত জারণ বিক্রিয়াও দেয় এবং ডাইফিনাইল গঠন বিক্রিয়াগুলোও দিয়ে থাকে। তো আজকের কন্টেন্ট বা আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা বেনজিনের সংযোজন বিক্রিয়া এবং বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াটা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবার প্রথমেই দেখা যাক বেনজিনের সংযোজন বিক্রিয়া। তো আমরা বেনজিনের সংযোজন বিক্রিয়াগুলো দেখি। সংযোজন বিক্রিয়া, আমরা লিখে দিলাম মুক্তমূলক পদ্ধতি। এই বেনজিনের সংযোজনের বিক্রিয়াটা সাধারণত মুক্তমূলক পদ্ধতিতে বা ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে থাকে। তো বেনজিন সাধারণত হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয়। হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া বেনজিন দেখায় এবং হ্যালোজেন সংযোজন বিক্রিয়া দেখায়। এবং আচ্ছা, তাহলে হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে কি আমরা এখানে 3 অণু হাইড্রোজেন এবং নিকেলের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এখানে যে কীটা পাই, যৌগটা পাই, সেটা হচ্ছে সাইক্লোবেনজিন। এখন একটা জিনিস খেয়াল করার আছে, সাইক্লোবেনজিন বলছে সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। দেখো, বেনজিন যখন আমরা লিখতে যেতাম তখন কিন্তু বেনজিনটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, অর্থাৎ বেনজিনের অল্টারনেটিভটা কিন্তু এইভাবে আমরা লিখি। আমরা আগের অন্যান্য ক্লাস থেকে জানছি যে বেনজিনের মাঝখানে একটা রাউন্ড চিহ্ন থাকে, কিন্তু দেখো যখন বেনজিনের হাইড্রোজেন সংযোজন হচ্ছে এবং যে উৎপাদটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এই সাইক্লোহেক্সেনে কিন্তু কোনো গোল্লা চিহ্ন নাই, দেখতে পাচ্ছ, অর্থাৎ কোনো রাউন্ড চিহ্ন বা সার্কেল চিহ্ন নাই। এটা ইন্ডিকেট করছে যে বেনজিনের যে পাই বন্ধনগুলো ছিল সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সেই পাই বন্ধনগুলো ভেঙে গেছে, এবং এই অবস্থায় বেনজিনের কোনো ধরনের বা এই সাইক্লোহেক্সেনের কোনো ধরনের পাই বন্ধন নাই। এবং সাইক্লোহেক্সেনের সংকেতটা কি? সাইক্লোহেক্সেনের সংকেতটা হচ্ছে C6H12। খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখার মতো একটা জিনিস, যদিও মেকানিজমটা আসে না, তারপরও যদি আমি একটু মেকানিজমটা দেখানোর চেষ্টা করি তাইলে হয়তো বা তোমাদের কাছে বুঝতে একটু সহজ হবে যে বিক্রিয়াটা মূলত কীভাবে ঘটে। তো বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি প্রথম ধাপ চিন্তা করি,
সরি, বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি প্রথম ধাপ চিন্তা করি সেটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এর ক্ষেত্রে এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা সাধারণত এইভাবে বন্ধনে আবদ্ধ থাকে, তাই না? তো হাইড্রোজেনটা তারা নিজেদের মধ্যে ভাগ হয়ে যায় এবং ভাগ হওয়ার পর এখানে গঠন করে 2 হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল। এই যে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের দেখো আমি কিন্তু এরো চিহ্নটা বা মার্ক চিহ্নটা কীভাবে দিছি উল্লেখ করছি, এটা কিন্তু দুই দিকে উল্লেখ করি নাই, অর্থাৎ এরো চিহ্নটা আমি এইভাবে দিই নাই, বরং আমি এরো চিহ্নটা এইভাবে দিছি, তাই না? এটা কিন্তু খেয়াল করার মতো একটা বিষয়। তো এটা ইন্ডিকেট করছে যে এদের মধ্যে শেয়ারকৃত যে ইলেকট্রনটা, অর্থাৎ আমাদের এই যে হাইড্রোজেন মহাশয় তাদের মধ্যে যে ইলেকট্রন দুইটা শেয়ার করতেন, এই দুইটা ইলেকট্রনটা তারা নিজেদের মধ্যে নিয়ে নিয়েছেন, অর্থাৎ এই হাইড্রোজেন পাইছে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেন পাইছে একটা ইলেকট্রন, এবং এখানে এটা ইন্ডিকেট করছে যে এই যে এরা পাইছে, এরা প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন পাইছে, এবং এটাই হচ্ছে সাধারণত মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। আচ্ছা, তাহলে আশা করি ফ্রি রেডিক্যাল জিনিসটা বুঝতে পারছো যে সুষম বিভাজন, কোনো একটা কোনো একটা যৌগের সুষম বিভাজনের মধ্যে প্রাপ্ত যে মূলক আছে, সেই মূলকটাকে যৌগমূলক না, আসলে যে মূলকটা আছে সেইটাকে বলা হয় মুক্তমূলক, তাই না? আমি আবারও বলি, তো কোনো একটা যৌগের সমবিভাজন কিংবা সুষম বিভাজন, যদি আমি সংজ্ঞাটা একটু লিখে দিই তাহলে মনে হয় একটু ভালো হবে। মুক্তমূলক, তাহলে মুক্তমূলক জিনিসটা কি হচ্ছে? কোনো যৌগের সুষম বিভাজনে প্রাপ্তমূলক বা উৎপন্নমূলক বলতে পারি, মুক্তমূলক বলে। তাহলে এটা হচ্ছে সাধারণত মুক্তমূলক কিংবা ফ্রি রেডিক্যালের যে সংজ্ঞাটা। এখন আসি স্টেপ 2-তে কী ঘটনাটা ঘটে। স্টেপ 2-তে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এটা কিন্তু সিকিউতে আসে না, যেহেতু তোমাদের জৈব যৌগটা না বুঝলে মুখস্থ করার মধ্যে দিয়ে বেশ কঠিন, তাই এটা আমরা বোঝার জন্যই শুধুমাত্র বলছি। তো এই হচ্ছে মনে করো একটা কার্বনের তার মানে একটা অংশ, এদিকে সে একটা হাইড্রোজেনকে যুক্ত করছে, এদিকে সে আরেকটা মানে বেনজিনকে ভেঙে লিখলে অনেকটা এইভাবেই লেখা হয়। আচ্ছা, তো এটা হচ্ছে সাধারণত বেনজিন। এবং এই যে একটু আগে আমাদের যে ফ্রি রেডিক্যালটা উৎপন্ন হলো, হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, এইবার যে ঘটনাটা ঘটবে দেখো, আমি অন্য একটা রং দিয়ে মার্ক করার চেষ্টা করি। এবার এই যে পাই বন্ধনটা নিজেদের মধ্যে সুষম বিভাজন ঘটাবে, অর্থাৎ সুষম বিভাজন ঘটাবে, এবং এই হাইড্রোজেনটা এসে এই কার্বনের সাথে যুক্ত হবে, এবং যুক্ত হওয়ার পর যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই যে এটা সাধারণত আমাদের এদিকে থাকলো এটা হাইড্রোজেন, এদিকে হচ্ছে এই কার্বনটা কিন্তু সাধারণত চারটাই তার চারটা হাতই ফিল আপ হয়ে গেছে হাইড্রোজেন দিয়ে, কারণ আরেকটা হাইড্রোজেন সে যুক্ত হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি এই যে কার্বনটা আছে, এই কার্বনটার কিন্তু একটা হাত মানে চারটা হাত ফিল আপ হয় নাই, তার কিন্তু একটা হাত এখনও খালি হয়ে গেছে, অর্থাৎ সে তো দ্বিবন্ধনে এখানে আবদ্ধ ছিল। তো দ্বিবন্ধনে যেহেতু আবদ্ধ ছিল, সে এই কার্বনটা যদিও একটা হাইড্রোজেন পাইছে, কিন্তু সে একটা হাইড্রোজেন পায় নাই, সে কারণে তার মধ্যে আমরা একটা মুক্তমূলকের চিহ্ন যেটা আমরা দিই ফ্রি রেডিক্যাল, এই ফ্রি রেডিক্যালটা তার মধ্যে উৎপন্ন হবে, বা মুক্তমূলকের চিহ্নটা আমরা বসায় দেব, কারণ তার মধ্যে একটা হাইড্রোজেনের এখনও ঘাটতি আছে। তো এই যে বাকিগুলো তো সেম থাকবে, কারণ এদের মধ্যে আর কোনো চেঞ্জেস হয় নাই।
তো এবার দেখো এই হাইড্রোজেন অর্থাৎ এই কার্বন যেটা আছে, এই কার্বনটা কিন্তু তার 4টা হাতই অলরেডি ফিল আপ করে ফেলছে, 4টা হাতই ফিল আপ করে ফেলছে। কিন্তু এই যে মাঝখানের যে কার্বনটা আছে, এই কার্বনটা কিন্তু তার 4টা হাত ফিল আপ করতে পারেনি, অর্থাৎ তার 3টা হাত আছে। কিন্তু আমরা জানি কার্বনের 4 যোজনী 4 এবং সে 4টা অন্য 4টা মৌলকে ধরতে পারে। তার একটা হাত খালি আছে এবং এখানে আমরা দেখতে পারতেছি তার মধ্যে মুক্তমূলক দেখা যাচ্ছে। তো স্টেপ 3তে যে জিনিসটা ঘটে, স্টেপ 3তে যে জিনিসটা ঘটবে সেটা একদম সিম্পল। এই জিনিসটা আবার রিপিট হবে, অর্থাৎ এই জিনিসটা যেটা আছে এটা আবার রিপিট হবে। এটা ছিল, আমরা এভাবে লিখে দিই যে CH ফ্রি রেডিক্যাল CH2, অর্থাৎ এটা 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত ছিল। তারপর CH ডাবল বন্ড অফ CH ডাবল বন্ড অফ CH। এটা আমরা বোঝার জন্য লিখে ফেলছি। এবং এখন দেখো আরও একটা যে হাইড্রোজেন ছিল, অর্থাৎ এখানে কিন্তু 2টা হাইড্রোজেনের সুষম বিভাজন করছিল, তাই না? এখানে 2টা হাইড্রোজেনের সুষম বিভাজন করছিল এবং এখন আরও একটা যে হাইড্রোজেন আছে এবং 2টা হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল। এখানে একটা হাইড্রোজেন ইউজ হয়েছে এবং আরেকটা যেটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা এসে কী করবে, সেই হাইড্রোজেনটা এসে এটার সাথে যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হওয়ার পর ফাইনালি যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এরকম অনেকটা। ফাইনালি যে জিনিসটা উৎপন্ন হয়েছে সেটা হবে এরকম, যে CH2, তারপর এখানে থাকবে CH ডাবল বন্ড অফ CH সিঙ্গেল বন্ড অফ CH ডাবল বন্ড অফ CH। এবং তো এবার দেখো যে 2টা মানে আমাদের যে একটা পাই বন্ধন ছিল, এই একটা পাই বন্ধনটা কিন্তু বেনজিন থেকে গায়েব হয়ে গেছে। তাও 2টা হাইড্রোজেন, মানে এখানে যে পাই বন্ধনটা ছিল, এই পাই বন্ধনটা কিন্তু অলরেডি আমাদের গায়েব হয়ে গেছে। তো এই যে মেকানিজমটা হয়েছে এটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া এবং মুক্তমূলক সংযোজন বিক্রিয়া। ঠিক একইভাবে, অর্থাৎ ঠিক একইভাবে এই একই রিপিটেশনটা পরপর 3বার ঘটবে, মানে একই জিনিসটা পরপর 3বার রিপিট হবে। রিপিট হওয়ার পর ফাইনালি যে জিনিসটা আমরা পাবো, আমি যেহেতু বোঝানোর জন্য বলছি তাই এটা তোমাদের এইটার মেকানিজম লাগবে না, আমি আবার বলছি। ফাইনালি যে জিনিসটা উৎপন্ন হবে সেটা অনেকটা এরকম হবে, যে CH2 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 CH2, এইটা হচ্ছে, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের মূলত সেই সাইক্লোহেক্সেন। এবং এটাই হচ্ছে সেই সাইক্লোহেক্সেন যার মধ্যে একটাও পাই বন্ধন নাই, শুধু সিগমা বন্ধন আছে। এবং এইটা এই জন্য এটাকে মূলত, অর্থাৎ বেনজিনে যেভাবে মাঝখানে একটা রাউন্ড দেওয়া হতো, এটাতে এইভাবে রাউন্ড দেওয়া হয় না, জাস্ট এইভাবে রেখে দেওয়া হয়। তো এটা হচ্ছে বেনজিনের প্রথম, যেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এবং হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা শেষ হলো, কভার হলো। তো এইবার আমরা যে জিনিসটা দেখব, এই জিনিসটা যেটা আছে, অর্থাৎ এই যে সাইক্লোহেক্সেন যেটা উৎপন্ন হলো, তো এই সাইক্লোহেক্সেনটা আমাদের উৎপন্ন হলো হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে। এবার আমরা দেখব হচ্ছে যে কি ক্লোরিন সংযোজন বা হ্যালোজেন সংযোজন, তাই না? আমরা এবার দেখব হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন সংযোজন। তো হ্যালোজেন সংযোজনের ক্ষেত্রে মানে বিক্রিয়াটা প্রায় সেম, অর্থাৎ এই যেভাবে মেকানিজমটা দেখছি মেকানিজমটা প্রায় সেম, শুধু হাইড্রোজেনের জায়গায় হ্যালোজেন এসে যুক্ত হবে। তো হ্যালোজেনের ক্ষেত্রে ঘটনাটা কী ঘটবে, এখানে সিম্পলি এখানে হচ্ছে বেনজিন, এ হচ্ছে বেনজিন, এবং এই বেনজিনের সাথে যখন আমরা হ্যালোজেন সংযোজন করব, অর্থাৎ 3Cl, এবং এখানে ইউভি রশ্মির প্রভাবে, অর্থাৎ ইউভি আলট্রাভায়োলেটের প্রভাবে আমরা এখানে যে কীটা পাবো সেটা হচ্ছে অনেকটা CL। তো এই যে যৌগটা পেলাম সেই যৌগটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন
হেক্সাক্লোরাইড। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বেনজিন হেক্সাক্লোরাইড। কেন গুরুত্বপূর্ণ বলছি, দাঁড়াও এই কথাটার একটু মার্ক করে নিই। এই বেনজিন হেক্সাক্লোরাইড বা BHC, এটাকে আরও এক নামে ডাকা হয়, সেটা হচ্ছে গ্যামাক্সিন। এবং এটাকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে লিন্ডেন। এটা কেন মার্ক করলাম এখন বলি। আমরা সংযোজন বিক্রিয়ার মাধ্যমে পাচ্ছি, ক্লোরিন সংযোজনের মাধ্যমে আমরা পাচ্ছি বেনজিন হেক্সাক্লোরাইড। এটা হচ্ছে সংযোজনের মাধ্যমে পাওয়া। দেখো আমরা কিন্তু সংযোজনের মাধ্যমে পাচ্ছি, এই সংযোজনের মাধ্যমে আমরা পাচ্ছি বেনজিন হেক্সাক্লোরাইড কিংবা গ্যামাক্সিন। আবার বেনজিনের আরও এক ধরনের বিক্রিয়া আছে, যেটা হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। এবং যখন আমরা হ্যালোজেন প্রতিস্থাপন করব, অর্থাৎ এই হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন বিক্রিয়া যেগুলো দেখব, সেখানেও কিন্তু ক্লোরিন দিয়েই বিক্রিয়াটা করব, কিন্তু সেখানে আমরা পাবো কিন্তু হেক্সাক্লোরোবেনজিন। অর্থাৎ সেখানে আমরা পাবো হেক্সাক্লোরোবেনজিন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন খুবই গুরুত্বপূর্ণ বললাম, কারণ এই দুইটা কথার মধ্যে খুবই প্যাচ লাগে। একটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, একটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। হেক্সাক্লোরোবেনজিন উৎপন্ন হবে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ায়। বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমরা পাবো হেক্সাক্লোরোবেনজিন, এবং বেনজিনের ক্লোরিন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা পাবো বেনজিন হেক্সাক্লোরাইড। আমি আবার বলছি, বিষয়টা ক্লিয়ার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একবার এমসিকিউতে এসে গেছে এটা অলরেডি। বেনজিনের হ্যালোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা পাবো বেনজিন হেক্সাক্লোরাইড। আমি কিন্তু বারবার এই কথাটা বলছি এবং মার্ক করে বলতেছি। এবং বেনজিনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমরা পাবো হেক্সাক্লোরোবেনজিন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটার মধ্যে প্যাচ লাগতে পারে। তো এবার দেখা যাক বেনজিন অর্থাৎ বেনজিনের ওজোনীকরণ বিক্রিয়া। ওজন সংযোজন বিক্রিয়া। এই ওজন সংযোজন বিক্রিয়াটা বেশ গুরুত্বপূর্ণ এবং এটা প্রায় সময়ে আসতে দেখা যায়। তো এই ওজন সংযোজন বিক্রিয়াটা কি আমি একটু বলি। সাধারণত এই বিক্রিয়াটা, এর সাথে এই যে 3O3, এটাই হচ্ছে ওজন। আমি জানি ওজন তোমরা সবাই জানো, তাই না? ওজন তোমরা সবাই জানো, কারণ আমরা ওজন একটা জিনিস নিই যে O3, এটাকে বলা হয় ওজন। এবং এখানে আমরা ব্যবহার করব CCl4। এই ওজন সংযোজন তোমরা এলিফেটিকে অনেক শিখবা, মানে এলিফেটিকে অনেকবার আসবে এবং সিকিউতে অনেকবার আসে এলিফেটিক অংশে, নট অ্যারোমেটিক অংশে। এবং এখানে যে কাঠামো উৎপন্ন হবে সেটাকে বলা হয় ওজোনাইড কাঠামো, ওজোনাইড। এবং সেই ওজোনাইডকে যখন তুমি আর্দ্র বিশ্লেষণ করবা, H2O এবং জিঙ্ক দিয়ে তাপ দিবা, তখন তুমি এখানে পাবা গ্লাইঅক্সাল। এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউয়ে আসার মতো একটা প্রশ্ন। এখানে উৎপন্ন হবে গ্লাইঅক্সাল, এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। এটা হচ্ছে গ্লাইঅক্সাল। এখন মেকানিজমটা কি জাস্ট সিম্পলি বুঝাই। এটার মেকানিজম, এই বিক্রিয়াটার মেকানিজম অনেকবার পড়বা এলিফেটিকে। তো প্রথমেই বেনজিনটা লিখে নেই। CH আচ্ছা, এই হচ্ছে বেনজিন। তো যখন ওজন সংযোজন করবা, তো ওজন সংযোজনের পরে এখানে যে কাঠামোটা গঠন হবে সেটা হচ্ছে ওজোনাইড কাঠামো। এই ওজোনাইড কাঠামোটা কীরকম, যেখানে যেখানে দ্বিবন্ধন সেখানে একটা স্পেশাল অক্সিজেনের কাঠামোটা গঠন হবে, ঠিক আছে? অক্সিজেনের কাঠামোটা কি, এই যে দেখো এখানে ছিল দ্বিবন্ধনটা, তাই না? এবং এখানে এসে সেই দ্বিবন্ধনটা ভেঙে এরকম অক্সিজেনের মতো একটা কাঠামো গঠন করবে, মানে অক্সিজেন নিয়ে একটা কাঠামো গঠন করবে, এবং যেটা এটার আগের মতোই ছিল সিস। তো ঠিক এইভাবে তিনটা, মানে যে তিন জায়গায় কি ছিল, অর্থাৎ যে তিন জায়গায় আমাদের দ্বিবন্ধন ছিল সেই তিন জায়গায় এরকম
কাঠামো গঠন হবে। এই কাঠামোকেই বলা হচ্ছে ওজোনাইট কাঠামো। দেখো ওজোনাইট কাঠামোটাও কিন্তু গুরুত্বপূর্ণ। CH, তারপর ছিল ফাইনালি এই অংশটাতেও ওজোনাইট কাঠামো। এই কাঠামোকে বলা হচ্ছে ওজোনাইট কাঠামো। দেখো যে 3 জায়গাতে ছিল আমাদের এই পাইবন্ধন, সেই 3 জায়গাতে আমাদের গঠন হয়েছে এই যে ওজনটা যুক্ত হয়, সেই 3 জায়গাতেই আমাদের গঠন হয়েছে ওজোনাইট কাঠামো। দেখো এই যে 3 জায়গাতেই আমাদের গঠন হয়েছে ওজোনাইট কাঠামো। তো এই 3 জায়গায় যখন ওজোনাইট কাঠামো হয়েছে গঠন, এখন ফাইনালি আমরা যখন এটাকে এখন ফাইনাল যখন আমরা এটাকে H2O এবং জিঙ্ক অক্সাইড জিঙ্ক দিয়ে তাপ দিব, তখন এখানে উৎপন্ন হবে গ্লাইকোজাল। অর্থাৎ এই প্রতিটা ওজোনাইট কাঠামোটা ভেঙে যাবে। প্রতিটা ওজোনাইট কাঠামো ভেঙে গিয়ে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 3, অর্থাৎ 3টা থেকে আলাদা হবে। আলাদা হয় এই যে এটা আরেকটা অন্য কালি দিয়ে দেখাই। এই যে এখান থেকে যে অক্সিজেন যেটা ছিল, অর্থাৎ এই অক্সিজেন চলে যাবে জিঙ্কের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড, এবং এরা সাধারণত মাঝ বরাবর ভেঙে যাবে, তাই না? উৎপন্ন হবে ফাইনালি CHO, সিঙ্গেল বন্ড অফ CHO। এটাকে মূলত বলা হচ্ছে গ্লাইকোজাল। এটাই হচ্ছে গ্লাইকোজাল। তো এই ছিল বেনজিনের সংযোজন বিক্রিয়া। এবং এই সংযোজন বিক্রিয়া ভাবছিলাম আজকে প্রতিস্থাপন বিক্রিয়াটা কভার করার চেষ্টা করবো, তবে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে প্রতিস্থাপন বিক্রিয়া কভার করতে চাইলে। আর যেহেতু প্রতিস্থাপন বিক্রিয়াটা মেকানিজম সহ বুঝতে হয়, এটা আমাদের সিকিউতে লিখতে হয়, তাহলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে প্রতিস্থাপন বিক্রিয়া মানে পরবর্তীতে যে লেকচারটা আছে সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা সংযোজন পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।